আমি সকালে বেরোনোর পরপরই তো ফোন করেছিল, বলল কলকাতার বাইরে থেকে বলছি, কি একটা কাজে গেছে। শ্রেয়াংশু যেন আজ শুধু চমকে যাওয়ার দিন। যে লোকটা অসুস্থ পিসিমাকে দেখতে গেছে, সে ওখানে গিয়ে কি ভাবছে শ্রেয়াংশুর মন ভালো হয়ে যাবে, আবার সেই মনে করে শ্রেয়াংশু একজন হত্যাকারী। ভেতরের রাগটা চেপে রেখে শ্রেয়াংশু বলল, মন মেজাজ খারাপ হওয়ার কি আছে, সেটা তোমাকে আর বলতে হবে না, তোমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। বললে তুমি যদি রেগে যাও তাই বলছি না। শ্রেয়াংশু কোনো উত্তর দিতে পারল না। গোপা একগাল হেসে বলল, প্রদীপ বলছিল আমরা গেলে ওর ফ্যামিলি নিয়ে যাবে। এবার আর চমকে যাওয়া নয়, বুকের ঠিক মাঝখানটায় ধক করে উঠল। যে তাকে হত্যাকারী বলে মনে করে, সে তার সঙ্গে বেড়াতে যেতেও চায়। হত্যাকারী থেকেও ভয়ঙ্কর কিছু আছে নাকি এ পৃথিবীতে, যা নাকি প্রদীপ। এ পর্যন্ত ভাবার পর বুকের ভিতরে ধকধকটা আরো বেড়ে গেল। গোপা যেভাবে হেসে হেসে বেড়াতে যাওয়ার উপদেশটা দিচ্ছে, তাতে মনে হচ্ছে প্রদীপের পরিকল্পনায়ও সামিল হয়েছে। আর কে কে যুক্ত হয়েছে এই ষড়যন্ত্রে। স্নেহাংশুর মনে হলো তার দু পায়ের নিচে পৃথিবী এখন কাঁপছে, যাকে ভূমিকম্প বলে। চুংথাং পেরিয়ে তাদের টাটা সুমো চলেছে লাচুংয়ের দিকে। কাল সকালে ওখান থেকে তারা যাবে ইয়ামথাংয়ের 0 পয়েন্টে। ফিরে এসে দুপুরের খাওয়া, তারপর আবার বেরোনো। যাবে কাটাও। সামনে ড্রাইভারের পাশে বসেছে স্নেহাংশু, জানালার ধারে রিয়া। মেয়ের আবদারে স্নেহাংশু সামনে বসেছে, মাঝখানে গোপা, প্রদীপের বউ রিনা আর ওদের ছেলে রিক। পেছনে প্রদীপ পেছনের সিট থেকে এক টুকরো ডিটেলিং দিচ্ছে। সবাই প্রদীপের কথা মন দিয়ে শুনলেও স্নেহাংশু কিছুতেই পারছে না। প্রদীপের প্রতিটি কথার মধ্যেও অন্য কোনো কথা লুকিয়ে আছে, সেটাই বোঝার চেষ্টা করে যাচ্ছে শুধু। এই ট্যুরে তার আসার তো একটাই কারণ, প্রদীপের খুব কাছে না এলেও তো কিছুতেই বোঝা যাবে না ওর পরিকল্পনাটা আসলে ঠিক কী। তাই রাজি হয়ে গিয়েছিল বেড়ানোর ব্যাপারে, কিন্তু এখন মনে হচ্ছে এই রাজি হয়ে যাওয়াটা তেমন কাজ দেবে না। কলকাতা থেকে এতটা পথ তো পাশাপাশি রয়েছে, কিন্তু কিছুই তো টের পাচ্ছে না প্রদীপের মনের। প্রদীপ বলল, বৌদি এই যা ঠান্ডা দেখছি, আগুন না জ্বালালে আপনারা কিন্তু মারা পড়বেন। গোপা স্নেহাংশুর দিকে তাকিয়ে বলে, কি গো আগুন জ্বালাবে? স্নেহাংশু যেন একটা ঘোরের মধ্যে ছিল, ঘোর কাটিয়ে বলল, আগুন? কি ঠান্ডা বুঝতে পারছো না? স্নেহাংশু অনুভব করলো ঠিকই বলেছে গোপা। বিকেলে গাড়ি যখন তাদের লাচুংয়ে নামিয়ে দিল, তখন এতটা ঠান্ডা অনুভব করেনি। এখন পায়ের তলায় কিরকম জ্বালা জ্বালা ভাব ভেসে উঠছে। স্নেহাংশু বলল, ঠান্ডা লাগছে তার জন্য আগুন জ্বালানোর কি আছে, এদের তো রুম হিটার আছে। রিনা বলল, এদের এখানে তো একটাই রুম হিটার, সেটা আমাদের ঘরে দিয়েছে। আপনাদের ঘরে ফায়ার প্লেস রয়েছে তো তাই। স্নেহাংশু অবাক হয়ে বলল, আমাদের ঘরে ফায়ার প্লেস? ওই তো আপনাদের সোফার পিছনে। স্নেহাংশু আর প্রদীপ একটা লম্বা সোফায় বসে আছে পাশাপাশি। পেছনে তাকাতে মাঝারি আকৃতির ফায়ার প্লেস দেখতে পেল স্নেহাংশু। হোটেলে ঢোকার পরে এই ঘরটাই রয়েছে প্রায় 1.5 ঘন্টা, অথচ একবারের জন্য চোখে পড়েনি ফায়ার প্লেসটা। কেন এরকম হলো? অদ্ভুত অশুভ এক অনুভূতি চারিয়ে যাচ্ছে সমস্ত শরীরে। বোকা বোকা স্বরে স্নেহাংশু বলল, আগুন জ্বালে তো ভালোই হয়। প্রদীপের নির্দেশে হোটেলেরই একটা ছেলে কাঠ এনে কেরোসিন ঢেলে ফায়ার প্লেসে আগুন ধরিয়ে দিল। আর কিছু মুহূর্ত পরে কফি মট, সুগার পট, 6টা কাপ সমেত ট্রে নিয়ে ঢুকলো আরেকটি ছেলে। স্নেহাংশুর সামনে ছোট টি টেবিলের উপর নামিয়ে রেখে চলে গেল। গোপা বা রিনারই পরিবেশন করার কথা। নিজেকে নিজের কাছে স্বাভাবিক করে তোলার জন্য বেশ আবেগ নিয়ে স্নেহাংশু কফি বানাতে শুরু করে দিল। প্রত্যেকটা এগিয়ে দেওয়ার পরে নিজের কাপটা নিয়ে উঠে এলো ফায়ার প্লেসের সামনে। প্রদীপ বলল, স্নেহাংশু তোর একটা ছবি নি? ছবি নিবি? নে। কফির কাপ হাতে ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়ে আছে, বেশ শিকারি শিকারি ইমেজ আসবে একটা। ক্যামেরার ভিউ ফাউন্ডারে চোখ রেখেছে প্রদীপ। স্নেহাংশুর পোজ মনোপ্রুত হলো না। সোফার উপরে ক্যামেরা রেখে এগিয়ে এলো। একবার স্নেহাংশুর কাঁধটা ঠিক করে দিল, একবার মুখটা সামান্য বাঁ দিকে ঘোরালো। তাও ঠিক লাগছে না প্রদীপের। স্নেহাংশুর হাত দুটো ঠিক করে দিল। জামার কলার দুটো ঠিক করার জন্য প্রদীপে হাত এগিয়ে দিল। এবার বিরক্ত হচ্ছে স্নেহাংশু। বিরক্তির সঙ্গে প্রদীপের হাত দুটো সরিয়ে দিল।
আর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল তার সামান্য সরিয়ে দেওয়ার ফলে প্রদীপ পড়ে গেল ফায়ার প্লাসের সামনে। আর একটু হলেই প্রদীপের মাথাটা ঠুকে যেত ফায়ার প্লাসের গহ্বরে। শেষ মুহূর্তে কোনো রকমে বাঁচিয়ে নিয়েছে গড়িয়ে গিয়ে। রিনা বসেছিল বিছানার ওপরে, ইলেকট্রিক শক খাওয়ার মতো সে দাঁড়িয়ে পড়েছে, চিৎকার করে বলে উঠল, এ কি, এবার কি বন্ধুকে খুন করবেন? স্নেহাংশু অবাক হয়ে বলল, খুন? আবার আর রিয়া নয়, গোপা কেঁদে উঠল, বলল, খুন তো নাকি, ধাক্কা মারলে কেন প্রদীপকে? ধাক্কা? তা না তো কি, পরিষ্কার দেখলাম তো তুমি কনুই দিয়ে ওর পাঁজরে ধাক্কা মারলে। স্নেহাংশুর ইচ্ছে করছে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে, বারবার পোস্টিক করে দেয়াটা বিরক্তিকর লাগছিল, মনে হচ্ছিল আধিক্যেতা, যেন বা তাকে মুরগি করছে প্রদীপ। তাই সাইডে দাঁড়িয়ে থাকা প্রদীপকে কনুই দিয়ে আলটা ঠেলা মেরে সরিয়ে দিতে গিয়েছিল, আর সেটা হয়ে গেল ধাক্কা। আচ্ছা, ধাক্কাই না হলো, কিন্তু প্রদীপ তো তার দেড়গুণ চেহারার মানুষ, অমন ধপ করে পড়ে গেল কি করে? প্রদীপ হাত পা ছেড়ে এবার কার্পেটের উপর সোজা দাঁড়িয়ে পড়েছে। গোপার দিকে তাকিয়ে বলল, এবার আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে তো? সেদিন আমাদের নতুন বাড়ির ছাদে আমি স্পষ্ট দেখেছিলাম ইটটা স্নেহাংশু পায়ের আঙুল দিয়ে ঠেলে নিচে ফেলে দিল। ও কিন্তু আর সুস্থ নেই, ওর মধ্যে একটা খুনি ঢুকে পড়েছে, ও খুন না করে থাকতে পারছে না। স্নেহাংশু কি বলবে কিছু বুঝতে পারছে না। আলতো একটা ধাক্কা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, চক্রান্ত যে এত গভীর হতে পারে তার জানা ছিল না। দেখলো রিয়াও অবাক হয়ে তাকে দেখছে, ঘরের আর সকলের মতো। উন্মাদের মতো রেগে উঠল স্নেহাংশু, মেয়েও তাকে খুনি ভাবছে। চিৎকার করে বলল, কি দেখছিস আমার মুখের দিকে তাকিয়ে? রিয়া অদ্ভুত এক আতঙ্ক মাখানো স্বরে বলে উঠল, বাবা তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি তো তখন নিজেকে দেখতে পাওনি। তুমি যখন প্রদীপ কাকুকে সরিয়ে দিতে গেলে তোমার হাতের কনুইটা কিরকম শাবলের ফলার মতো লম্বা হয়ে গেল, ধাক্কাটা মারার পরেই আবার স্বাভাবিক হয়ে গেল তোমার কনুইটা। এখন আর ছিটে ফোটা রাগ নেই স্নেহাংশুর মধ্যে, তীব্র এক ভয় যেন ম্যালেরিয়ার কাঁপুনি ধরিয়েছে শরীরে। আর যেই হোক, রিয়া কোনো ষড়যন্ত্রে থাকতে পারে না, স্নেহাংশু সেটা ভালো করেই জানে। তার মানে ও যা বলছে সেটা সত্যি। তার মানে তার পায়ের আঙুলগুলো আর তার নয়, তার হাতের কনুই ও তার নয়, তার ইচ্ছার বিরুদ্ধে তার এই শরীর কাজ করে চলেছে। কে করাচ্ছে? লাচুংয়ের যাবতীয় শৈত্য যেন ঢুকে পড়েছে তার শরীরের রক্তের গভীরে। মনের ভিতরে অ্যাকশন রিপ্লে হলো, পরপর সাজালো স্নেহাংশু। প্রথমে তার পায়ের আঙুলগুলো তার বিরুদ্ধে কাজ করছে, তারপর তার হাতের কনুই। এরপর যদি হাতের আঙুলগুলো তার বিরুদ্ধে যায়, তবে স্পষ্ট হয়ে যাবে কে ঢুকেছে তার ভিতরে। কিন্তু এতগুলো বছর বাদে ফিরে এসেছে কি ঘটাতে চায়? যদি ফিরে আসারই ছিল, তবে এতগুলো বছরের অপেক্ষা কেন? চোখ বন্ধ করে ফেলল স্নেহাংশু। সে বুঝতে পারছে এই শরীরের ওপরে তার আর কোনো দখল নেই, অথচ এই পৃথিবীতে সে কথা কেউ বুঝবে না। অসহ্য অবর্ণনীয় এক যন্ত্রণায় ডুবে যেতে থাকে স্নেহাংশু। লাচুংয়ে ছিল 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তখন কেঁপেছিল স্নেহাংশুর ভিতরটা। এখন কলকাতায় প্রায় 40 ডিগ্রি, এখনো শরীরের ভিতরটা কাঁপে। স্নেহাংশু শুধু একটা দিনের অপেক্ষা কাটাচ্ছে, কবে তার হাতের আঙুলগুলো রিয়্যাক্ট করবে। করলেই নিশ্চিন্ত হয়ে যাবে যে সনাতন ওরাও ফিরে এসেছে তার মধ্যে। কতদিন হবে? 9 করে বছর 25 আগের ঘটনা। তখন স্নেহাংশুর ব্যবসায়ী জীবনের শুরু। তখন লোহার গোডাউন ছিল, গোডাউন থেকে প্রায় নানা ধরনের জিনিস চুরি করত। সে ছিল সনাতন। সেই চুরি স্নেহাংশুর লভ্যাংশের 1 চামচও নয়। গরিব মানুষ পেটের জন্য যা চুরি করে থাকে, অথচ একদিন রাগের মাথায় সনাতনকে মেরে ফেলল স্নেহাংশু। প্রথমে ওর পায়ের আঙুলগুলো ভেঙে দিয়েছিল, তারপর ওর কনুই, সবশেষে হাতের আঙুলগুলো। দেহটা ফেলে দিয়েছিল খাদের ভিতরে। তখন কিরণভুল ঘন জঙ্গলে পূর্ণ, কোনো বন্য প্রাণীর ভোগেই বোধহয় লেগে গিয়েছিল ওর দেহটা। শুধু একটা কথা মনে আছে, যখন মার খাচ্ছিল সনাতন চিৎকার করে বারবার একই কথা বলছিল, এর বিচার হবেই, এর বিচার হবেই। সেদিন ও কথা শুনে হেসেছিল স্নেহাংশু। আজ যখন মনে পড়ছে, আজও হাসি পাচ্ছে। বিচার? কিসের বিচার? এই তো প্রদীপ দেখেছে, গোপা দেখেছে, রিয়া দেখেছে, কিন্তু পুলিশের কাছে গিয়ে ওরা যদি বলে, পুলিশ কি বিশ্বাস করবে? পুলিশ তো হাসবে।
তাহলে সনাতন ওরাও তুমি যে ফিরে এলে তাতে হলোটা কি? আমার তো কোনো ক্ষতিই তুমি করতে পারবে না। রিয়াকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্যে ওর সঙ্গে ফুটপাথ ধরে বড় রাস্তার দিকে এগোচ্ছে স্নেহাংশু। মনে মনে এসব কথা ভাবছে আর মনে মনেই হাসছে। রিয়া কিছু বুঝতে পারছে কিনা স্নেহাংশু বুঝতে পারছে না, শুধু দেখলো মাঝে মাঝে অবাক চোখে রিয়া তার দিকে তাকাচ্ছে। ফুটপাথ থেকে নেমে এলো, পার হয়ে ওপারে যাবে। একটা টাটা সময় এদিকে আসছে। মেয়ের হাত চেপে দাঁড়িয়ে গেল। গাড়িটা বেশ কাছে চলে এসেছে। হঠাৎই স্নেহাংশুর হাতের আঙুলগুলো বিচিত্র আচরণ শুরু করে দিল। শুধু উঠে যেতে চাইছে রিয়ার পিঠের উপরে। হাজার চেষ্টা করেও নিজের দিকে নামিয়ে আনতে পারছে না। একই করতে চাইছে সনাতন ওরাও। তার জীবনের সবচেয়ে প্রিয়জনকে তারই হাতের ধাক্কায় ফেলে দিতে চাইছে চলন্ত গাড়ির নিচে। শেষ পর্যন্ত স্নেহাংশুর আঙুলগুলো রিয়ার পিঠে ধাক্কা মারতে পারল না। চূড়ান্ত মুহূর্তে স্নেহাংশু টের পেল বাঘের থাবার মতো একটা বলিষ্ঠ হাত এসে পড়ল তার কাঁধের উপরে। তাকে টেনে পেছনে নিয়ে চলে গেল। ঘাড় ঘোরাতেই দেখল পুলিশের পোশাকে এক বলিষ্ঠ দেহী মানুষ। ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ল গালে। স্নেহাংশু শুনতে পেল, লজ্জা করে না শেষ পর্যন্ত নিজের মেয়েকে? থাপ্পড়ের রেস কাটতে স্নেহাংশু দেখতে পেল পুলিশ অফিসারের পাশে গোপা দাঁড়িয়ে, ওর পাশে প্রদীপের পাশে রিয়া। ওদের দিকে তাকিয়ে অফিসার বললেন, সত্যি কথা বলতে কি প্রথমে আপনাদের কথা আমি একটু বিশ্বাস করিনি। এখন তো নিজের চোখেই দেখলাম এরা মানুষকে গরদের বাইরে রাখা মানে তো সমাজের ভয়ঙ্কর ক্ষতি করা। এসব কথার উত্তরে একটি কথাও বলতে ইচ্ছা করছে না স্নেহাংশুর। গরাদের কথাটা শুনে মাথার ভেতরটা হালকা হয়ে গেছে। সনাতনের হাত থেকে মুক্তি পাওয়ার এছাড়া যে কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। অফিসার কোনো নির্দেশ দেওয়ার আগেই ওনার পেছনে দাঁড়িয়ে থাকা ভ্যানের দিকে এগিয়ে গেল স্নেহাংশু। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।